ফুটপাত দিয়ে যেতে যেতে তার হঠাৎ মনে হলো যে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করে। কিছু হাঁটার পর তার কানের পাশ দিয়ে বয়ে যায় এক শীতল বাতাস। তার গা শিউরে ওঠে। এমন সময় সে শুনতে পায় কিছু পরিচিত শব্দ। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। অনিশ চমকে যায়, এ তো তার বোনের গলা। সে আবার পেছনের দিকে তাকায়, কিন্তু রাস্তা ফাঁকা। এরপর সামনে তাকাতেই সে চমকে যায়, দেখে রানী তার সামনে দাঁড়িয়ে আছে। তার দুটো চোখে মণি নেই, তার কপালে এক বিশাল কাটার দাগ। রানী তাকে উদ্দেশ্য করে বলে, দাদা, আমার সাথে এসো, এসো না, আমরা সবাই একসঙ্গে খুশি খুশি থাকবো, আমার সাথে চলো। অনিশের কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে কে তুমি? না না, তুমি আমার বোন হতে পারো না। না না, কিছুতেই না, কিছুতেই না। না গো, আমি তো রানী, তোমার বোন। চলো আমার সাথে, চলো। আমাদের মৃত্যু নেই। যতদিন লোকের মনে ভয় থাকবে ততদিন আমরা থাকবো। এই দুনিয়া যতই আমাদেরকে বঞ্চিত করে দেখ, মেরে দেখ, আলাদা করে দেখ, প্রতিবারই আমরা নিজেদেরকে তৈরি করব। আমরা আবারও ফিরব। এরপর এক ভয়াবহ কাণ্ড ঘটে। সেই অশরীরীরা এক অদ্ভুত ভাষায় একটা মন্ত্র পড়তে থাকে। আয়না এক অদ্ভুত জিনিস। এর সামনে দাঁড়ালে আমরা আমাদেরকেই দেখতে পাই আমাদের এই দুনিয়ার পরিপূরক আর এক দুনিয়াকে। ধরুন আপনি আয়নার সামনে একদিন দাঁড়িয়ে নিজেকে দেখছেন, আর সেই সময় হঠাৎই আয়নার ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এসে আপনাকে আয়নার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আপনি কি করবেন? নমস্কার, আমি পার্থপ্রতিম। আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে। আজ আপনাদের শোনাবো এক অন্য ধরনের হাড় হিম করা ভূতের গল্প, কালো কাচের আয়না। তাহলে কানে হেডফোন দিন, চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন দেবদত্ত রায়ের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন, কালো কাচের আয়না। আজ আবহাওয়া তেমন ভালো নয়। আকাশের মেঘগুলো কেন জানি না সূর্যের সাথে আড়ি করে যেন এক মন কেমন করা পরিবেশের সৃষ্টি করেছে। চারিদিকে এক বিচিত্র নিস্তব্ধতা বিরাজ করছে। এই নিরানন্দময় পরিবেশেও মুখে এক মৃদু হাসি নিয়ে হেঁটে চলেছে একটি ছেলে। ছেলেটির বয়স 25 থেকে 26 হবে। তার গায়ে একটি সবুজ জামা আর চোখে কালো ফ্রেমের এক চশমা। জোয়ান বয়স হলেও মুখে পরিপক্কতার ছাপ স্পষ্ট। হাঁটতে হাঁটতে সে পৌঁছয় রামগড়ের প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে প্রবেশ করেই সে সর্বপ্রথম যায় অফিস রুমে। সেখানে যেতেই এক বয়স্ক ভদ্রলোক তাকে বলেন, অনিশ, আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে। তুমি আমার হয়ে 4র্থ শ্রেণীর ওই ক বিভাগে একটু চলে যাবে? ওদের এখন ইংলিশ ক্লাস। অনিশ মাথা নেড়ে বলে, হ্যাঁ স্যার, অবশ্যই। এমনিতেও আমি এখন ফাঁকাই আছি, আর সবার আগে তো শরীর। আপনি তাই এখন বিশ্রাম করুন।
আমি ঠিক আপনার ক্লাসটা করে দিচ্ছি। এই বলে অনিশ অ্যাটেন্ডেন্সের খাতা আর চক নিয়ে ক্লাসের দিকে যায়। ক্লাসে যেতেই সব ছেলে একসাথে বলে ওঠে, গুড মর্নিং স্যার। অনিশ তাদেরকে বসতে বলে ক্লাস শুরু করে। ক্লাস চলাকালীন অনিশ পেছনে কিছু ছেলের ফিসফিসানি শুনতে পায়। সে রেগে পিছনে তাকিয়ে বলে, কি হয়েছে, কথা বলছো কেন? পেছন থেকে একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আজ আমাদের এক বন্ধু রহিম আসেনি। আজকাল শহরে নাকি অনেকেই অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই জিজ্ঞাসা করছিলাম যে কেউ রহিমের ব্যাপারে কিছু জানে কিনা। তার কথা শুনে সবাই যেন কেমন একটু ভয় পেয়ে যায়। ক্রমে ক্লাসে কোলাহল সৃষ্টি হতে থাকে। অনিশ সবাইকে ধমক দিয়ে বলে, সাইলেন্স, সাইলেন্স, ক্লাসে কেউ কোনো প্রকার ঝামেলা করবে না, সবাই পড়ায় মন দাও। এরপর আবার ক্লাস চলতে থাকে। ক্লাস শেষের পর অনিশ অফিস রুমে গিয়ে বসে। টেবিলের উপর থাকা খবরের কাগজটা তুলে নিয়ে পড়তে থাকে সে। পড়তে পড়তে কেউ তাকে ডাকে, তা অনিশ, কেমন আছো বলো, কি করছো? অনিশ পেছন ফিরে দেখে তার সহকর্মী সুমন দাঁড়িয়ে আছে। ওই যেমন চলার চলছে, একটু দেশের কোথায় কি হচ্ছে তা দেখছিলাম। তা শুধু দেশের খবর পড়লেই হবে? নিজের এলাকার খবরও তো জানতে হবে নাকি? গত কিছুদিন ধরে অনেক মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, কেউই জানে না যে তারা কোথায় যাচ্ছে। প্রাথমিকভাবে দেখে পুলিশ ভেবেছিল যে এ কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু যারা হারিয়ে গেছে তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো জিনিসই পাওয়া যায় না। পুলিশ এখনো এটাই বুঝতে পারছে না যে এই হারিয়ে যাওয়া লোকেরা আদৌ কোথায়, তারা কি জীবিত নাকি মৃত। অনিশ মন দিয়ে তার কথাগুলো শোনে। সব শোনার পর সে বলে, কে জানে, কিন্তু আজ বাচ্চারাও এই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করছিল। সবাই মনে হয় খুব চিন্তায় আছে এটাকে নিয়ে। চিন্তা করার এত কিছু নেই। যাই হোক, তুমি একটু সাবধানে থেকো, আর বেশি রাত হওয়ার আগে বাড়ি পৌঁছে যেও, কেমন? অনিশ তার কথায় সম্মতি জানায়। এরপর আবার সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। স্কুল ছুটির পর বাড়ির দিকে রওনা দেয় অনিশ। রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখে পড়ে বন্ধ দোকানগুলো। সত্যি এখন সবে 6টা বাজে, আর তাতেই লোকজনের কি ভয়। চারিদিকে এমন এক নির্জনতা খেলা করছে যাতে সাধারণ মানুষ এমনিই ভয় পেয়ে যাবে। বাড়ি ফিরে অনিশ জামা কাপড় পাল্টে খেতে বসে। খাবার সময় প্রতিবারই তার বোন তাকে একটা করে কবিতা বলে শোনায়। আজও তার ব্যতিক্রম হয়নি। রানী তার দাদার সামনে চেয়ারে এসে বসে। দাদা, আজ আমাদের স্কুলে ছায়া নামক একটা কবিতা পড়িয়েছে, জানো? বাহ, তা কবিতাটা একটু শোনাও। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। তারপর কি ছিল ভুলেই গেছি। বাহ বাহ বাহ, তুমি বেশ বললে তো, খুব সুন্দর হয়েছে, সাবাস। রানী, তোমার না এখন পড়তে বসার সময়? যাও, নিজের ঘরে যাও। অনিশ পিছন ফিরে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে। আজ মাকে দেখে তার খুব চিন্তিত মনে হচ্ছে। রানী তার ঘরে চলে যায়। তারপর তার মা বলেন, অনিশ, কাল থেকে আমাদের পাশের বাড়ির রমেনদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকে কি সব বলছে যে সে নাকি আর কোনোদিন ফিরবে না। আমার খুব ভয় হচ্ছে বাবা, তুই সাবধানে থাকিস, তোকে নিয়ে খুব চিন্তা হয় রে। অনিশ তার মাকে সান্ত্বনা দেয়। তুমি একদম চিন্তা করো না মা, আমি নিজের খেয়াল রাখবো, আমার কিছু হবে না। তবে হ্যাঁ, তোমরাও একটু নিজেদের খেয়াল রেখো। এখন যেমন পরিস্থিতি, তাতে কোনো অজানা লোকের সাথে কথা বলো না, আর চেষ্টা করবে সন্ধ্যের আগে বাড়ি ঢুকে যেতে। ব্যাস।
জানবে আমরা আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি, ফলে ভগবানও আমাদের সাথে খারাপ কিছু করবেন না, সবকিছু ভালোই হবে। তার মা হাত জোর করে বলেন, তাই যেন হয় ঠাকুর। পরদিন সকালে অনিশ আবার স্কুলের জন্য রওনা হলো। আজ আকাশের অবস্থা খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। অনিশ স্কুলে গিয়ে অফিস ঘরে ব্যাগ রেখে ক্লাসে যায়। 1:30টার সময় টিফিন। অনিশ তার ব্যাগ থেকে টিফিন বের করতে যাবে, এমন সময় সে দেখে তার মায়ের প্রায় 12টা মিস কল। সে চমকে যায়, সঙ্গে সঙ্গে মাকে কল ব্যাক করে। হ্যালো মা, কি হয়েছে? এতবার মিসড কল? ফোনের ওপাশ থেকে ভেসে আসে কান্না গলা ভরায় এক আর্তনাদ। অনিশ, তোর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে স্কুলে দিয়ে এসেছিলাম, এখন আনতে গিয়ে দেখছি সে স্কুলে নেই। স্কুলের কেউই কিছু জানে না। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তাড়াতাড়ি আয়। অনিশের মাথার উপর যেন বাজ ভেঙে পড়ে। হন্ততন্ত করে সে বাড়ি পৌঁছয়। সেখানে গিয়ে দেখে মা ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। কিছু আত্মীয় তাকে সান্ত্বনা দিচ্ছেন। এতক্ষণে মনে হয় খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছে, তাই তাদের এই আগমন। অনিশ মাকে বলে, মা এক্ষুনি আমার সাথে পুলিশ স্টেশনে চলো, আমাদের শীঘ্রই একটা মিসিং ডায়েরি করতে হবে। আমি থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা বলল যে এর আগেও অনেকে হারিয়ে গেছে। ওরা খাতায় নামটা লিখিয়ে নিল, কিন্তু সাথে এও বলল যে রানীকে খুঁজে পাওয়া নাকি খুব মুশকিল। মা তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। রানী আমারও বোন, আমি থাকতে ওর কিচ্ছু হবে না, আমি কথা দিলাম। এই বলে অনিশ সেখান থেকে উঠে তার বোনকে খুঁজতে বের হয়। সময় কেটে যায়। সারা শহর তন্ন তন্ন করে খোঁজার পরও সে তার বোনকে খুঁজে পায় না। হতাশ হয়ে অনিশ পার্কে একটা বেঞ্চে বসে কাঁদতে থাকে। ঈশ্বর, এ তোমার কেমন খেলা! আজ অব্দি কারোর কোনো ক্ষতি করেনি, কিন্তু তা সত্ত্বেও আমার বোনকে আমার থেকে কেড়ে নিলে কেন? জবাব দাও ঠাকুর, জবাব দাও। অনিশ কাঁদতে থাকে। ঢং করে ঘড়িতে আওয়াজ হয়। সে পার্কের ঘড়ির দিকে তাকায়। রাত তখন প্রায় 11টা। সে ফোন নিয়ে বেরোয়নি, মা হয়তো তার জন্য চিন্তা করবে, এই ভেবে সে বাড়ির দিকে রওনা দিল। ফুটপাত দিয়ে যেতে যেতে তার হঠাৎ মনে হলো যে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করে। কিছু হাঁটার পর তার কানের পাশ দিয়ে বয়ে যায় এক শীতল বাতাস। তার গা শিউরে ওঠে। এমন সময় সে শুনতে পায় কিছু পরিচিত শব্দ। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। অনিশ চমকে যায়, এ তো তার বোনের গলা। সে আবার পেছনের দিকে তাকায়, কিন্তু রাস্তা ফাঁকা। এরপর সামনে তাকাতেই সে চমকে যায়। দেখে রানী তার সামনে দাঁড়িয়ে আছে। তার দুটো চোখে মনি নেই, তার কপালে এক বিশাল কাটার দাগ। রানী তাকে উদ্দেশ্য করে বলে, দাদা, আমার সাথে এসো, এসো না, আমরা সবাই একসঙ্গে খুশি খুশি থাকবো, আমার সাথে চলো। অনিশের কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে তুমি? না, তুমি আমার বোন হতে পারো না। না, কিছুতেই না। না গো, আমি তো রানী, তোমার বোন।
চলো আমার সাথে, চলো। তীব্র চিৎকারে অনিশ মাটিতে পড়ে যায়। সে আর উঠে দাঁড়াতে পারে না। হাত দিয়ে কান চাপা দেয় সে। ক্রমে তার কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। চিৎকারে আশেপাশের বাড়ির সমস্ত কাঁচ ভেঙে যায়। এরপর সে মেয়েটি আবার অনিশের দিকে এগোতে শুরু করে। অনিশ কিছু ভেবে পায় না। এমন সময় হঠাৎ আকাশ গর্জে ওঠে। বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফোঁটা মেয়েটির গায়ে পড়া মাত্র তার চিৎকার থেমে যায়। মেয়েটি প্রচণ্ড এক যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। অনিশ বুঝতে পারে যে তার জল ভালো লাগে না। অনিশ চুপচাপ সেই দৃশ্য দেখতে থাকে। এমন সময় মেয়েটি উঠে পালানোর চেষ্টা করে। অনিশ হাতের সামনে থাকা একটা রড করিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে মারতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। মেয়েটি সারা দেহ আয়নার মতো ভেঙে যায়। তারপর আস্তে আস্তে মাটিতে মিশে যায়। অনিশ কিছু বুঝতে না পেরে সেখান থেকে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে এসে বাড়ি পৌঁছয়। বাড়ি ঢুকতেই মা তাকে তীব্র বকাবকি করে। তার দুগালে দুটো থাপ্পড় মেরে বলে, কোথায় ছিলি রে তুই? হ্যাঁ, আর কত চিন্তা দিবি আমায়? এক মেয়েকে তো হারালাম, এরপর মনে হলো যে তোকেও হয়তো। না না না, আমাকে এক্ষুনি বল, তুই এতক্ষণ কোথায় ছিলিস? অনিশের তার মায়ের জন্য খারাপ লাগে। তার মা যে আজ তার জন্য কতটা কষ্ট পেয়েছে তা সে বুঝতে পারে। সে মাকে জড়িয়ে ধরে বলে, কেঁদো না মা, কেঁদো না। আমি তো এখানেই আছি, দেখো, এই তোমার সামনেই আছি। আমি বোনকে খুঁজতে গেছিলাম আর কি। আর কোনোদিন তোমায় না বলে কোথাও যাব না, কথা দিলাম আমি। এরপর তার মা চোখের জল মোছেন। তারপর সে আর তার মা মিলে একসাথে খাবার খায়। তার বোন যে কোথায় গেল, কিভাবে তাকে খুঁজে পাওয়া যাবে ইত্যাদি নানা বিষয়ে তাদের মধ্যে কথা হয়। কিন্তু সেদিন অনিশ যা দেখেছিল তা কিন্তু সে তার মাকে বলে না। খাবার পর অনিশ নিজের ঘরে যায়। সে ভাবতে থাকে সে যেটা দেখেছিল তা কি সত্যি নাকি নিছক তার কল্পনা। কিন্তু কানে হাত দিতেই সে বুঝতে পারে সেটা বাস্তব। সে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে তার বোনকে খুঁজে বের করবে। এরপরে সে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে অনিশ স্কুলে যাবার জন্য প্রস্তুতি নেয়। তার মায়ের শরীরটা আজ একটু খারাপ, তাই তাকে আর জলখাবারের জন্য বিরক্ত করেনি অনিশ। আজকে জলখাবারটা সে নিজেই বানিয়ে নিয়েছে। খাবার পর সে আবার স্কুলের জন্য রওনা হলো। স্কুলে পৌঁছে সে দেখে আজও সব ছেলেরা সেই হারিয়ে যাওয়া সব লোকেদের নিয়ে কথা বলছে। অনিশ অফিস ঘরে গিয়ে ব্যাগটা রাখে। তারপর ক্লাসে যায়। ক্লাস চলাকালীন হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা পকেট থেকে বার করে। এ কি, মায়ের ফোন? তাও আবার এখন? আবার কিছু হলো নাকি? ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে অনিশ। ওপাশ থেকে ভেসে আসে মায়ের আওয়াজ, অনিশ, বাবা তুই কোথায় রে? শিগগিরই বাড়ি আয়। কেন মা, আবার কি হলো? রানী বাড়ি ফিরে এসেছে। মানে? অনিশ চমকে যায়। কালকে সব ঘটনা তার মনে আছে। আর এও মনে আছে যে শেষ পর্যন্ত সেই মেয়েটি মাটির সাথে মিশে গিয়েছিল। তাহলে কি সব ঠিক হয়ে গেছে? সে কি তাহলে সেই অশরীরকে হারিয়ে তার বোনকে ফিরিয়ে আনতে পেরেছে? সত্যি? খুশিতে সে আত্মহারা হয়ে পড়ে। মাকে বলে, মা তুমি দাঁড়াও, আমি হেড স্যারকে বলে এক্ষুনি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। আজ আমরা সবাই মিলে খুব আনন্দ করব, বুঝলে? এই বলে সে ফোনটা কাটে। ছেলেদেরকে রিভিশন করতে বলে সে হেড স্যারের ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে হেড স্যারও কারোর সাথে যেন ফোনে কথা বলছেন। তাদের কথাবার্তা শুনে অনিশ বুঝতে পারে যে হেড স্যারেরও কোনো এক মামাতো ভাই হারিয়ে গেছিল, কিন্তু আজ সকালে সে ফিরে এসেছে। হেড স্যারকে দেখে তার খুব খুশি মনে হলো। হেড স্যারকে ছুটির কথা জিজ্ঞেস করতেই সে সম্মতি জানায়। তারপর অনিশ দৌড়তে দৌড়তে বাড়ি ফেরে।
বাড়ি ঢুকতেই সে দেখে তার মা আর তার বোন একসাথে খাটে বসে আছে। সে তার বোনকে স্বাভাবিক দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে। ছুটতে গিয়ে বোনকে জড়িয়ে ধরে সে বলে, রানী বোন আমার, আর কোনোদিনও আমায় ছেড়ে যাসনি। তোর যখন যা আবদার হবে সব আমি মেনে নেব রে, আর কোনো দিনও আমায় ছেড়ে যাবি না। ও দাদা, তুমিও না? আচ্ছা বাবা, আমি আর কোথাও যাব না। এই নাও, তোমায় আমি কথা দিলাম, আমি চিরকাল তোমার সাথেই থাকবো। ও এতক্ষণ কোথায় ছিল, কিছু বললো? না রে, ও বলছে যে ও নাকি হঠাৎ সব অন্ধকার দেখছিল, তারপর আবার যখন চারিদিকে আলো দেখে তখন ও রাস্তায় একটা গলিতে পড়েছিল। এছাড়া আপাতত ওর কিছু মনে নেই। অনিশ মনে মনে ব্যাপারটা আন্দাজ করতে পারল। সে মাকে বলে, ছাড়ো, বেচারি পুরো একদিন বাড়ি ছিল না। এখন চলো দেখি বাইরে কোনো একটা হোটেল থেকে গিয়ে খেয়ে আসি, বাকি কথা বরং পরে হবে। হ্যাঁ মা, চলো হোটেলেই যাব। এরপর সবাই একসাথে বাড়ির কাছে একটা হোটেলে যায়। হোটেলে গিয়ে সবাই নিজের নিজের প্রিয় খাবার অর্ডার করে। খাবার আসতেই সবাই আনন্দ করে খায়। খাবার সময় হঠাৎ রানী খুব কাশতে থাকে। অনিশ বলে, আরে আবার মনে হয় গলায় আটকালো, নে একটু জল খা। এই বলে অনিশ যেমনি জলের গ্লাসটা রানীর দিকে এগোয়, সে কাশতে কাশতে উঠে পড়ে। অনিশ কিছু বুঝতে না পেরে তার মুখের সামনে আবারও গ্লাসটা নিয়ে যেতেই রানী সেটা ফেলে দেয়। গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়। গ্লাস ভাঙার ফলে তার মধ্যে থাকা জলের ছিটে সবার গায়ে লাগে। রানীর গায়ে জলের ছিটে লাগতেই সে আগুন লাগার মতো চিৎকার করে ওঠে। অনিশ চমকে যায়। হোটেলের বাকি লোকেরা এসে তোয়ালে দিয়ে সেই জল পরিষ্কার করে। চিৎকার করার ফলে রানীর গলায় আটকে থাকা খাবার নেমে যায়। এসবের মধ্যে অনিশের মনে জন্ম নেয় এক নতুন চিন্তা। সে ভাবতে থাকে, শুধু সামান্য জল পড়ার জন্য রানী এমনটা কেন করলো? সব কি সত্যি শেষ, না এক নতুন কিছুর শুরু? কিছু তো আছে যা আমাকে ভাবাচ্ছে। বুঝতে হবে ব্যাপারটা ঠিক কি। এরপর তারা হোটেল থেকে বাড়ি ফেরে। ফেরার পথে মা রানীকে জিজ্ঞেস করে, আচ্ছা রানী, তুই তখন অমনভাবে চিৎকার করলি কেন বলতো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সরি মা, আসলে গলায় খাবার আটকে যাওয়ার জন্য অনেক লাগছিল, নিঃশ্বাসই নিতে পারছিলাম না, তাই। আচ্ছা ঠিক আছে, তা হতেই পারে, পরের বার থেকে একটু দেখে খাবি। অনিশের মনে কিন্তু সন্দেহ থেকেই যায়। সে বুঝতে পারে যে এখানে যা কিছু হচ্ছে তা হওয়ার নয়, তা উচিত নয়। তারা বাড়ি ফেরার পরে অনিশ তার নিজের ঘরে গিয়ে এসব নিয়ে ভাবতে থাকে। এই কি সত্যি আমার বোন রানী, নাকি সেই অশরীরীর নতুন কোনো মায়ায়? অনিশ মনে মনে ভাবতে থাকে যে তার অন্তত মাকে সমস্ত কথা বলা উচিত ছিল। সে যে কত বড় ভুল করে ফেলেছে তা সে বুঝতে পারে এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছয় যে মাকে এক্ষুনি তার সমস্ত কথা বলবে। সে তাড়াতাড়ি নিচে যায়, কিন্তু নিচে নেমে দেখে মা আর বোন ঘুমোচ্ছে। অনিশ মনে মনে ঠিক করে ফেলে সকালে উঠে আগেই তার সমস্ত কথা সে তার মাকে বলবে। তারপর সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অনিশ হাত মুখ ধোয়, তারপর পরিবারের সাথে খেতে বসে। রানীর সামনে সে মাকে কিছু বলতে চায় না, সে চুপ করে থাকে। কারণ এই মেয়ে যদি তার বোন না হয় তাহলে অনিশের কথা শোনার পর সে তার মা অথবা তার ক্ষতি করতে পারে। অনিশ খেতে খেতে হিঁচকি তোলার অভিনয় করে।
মা তার পিঠ চাপড়ে দেয়। সে জল চাইলে মা বলে বাইরের টেবিলে জল রাখা আছে। অনিশ বাইরে গিয়ে জলপান করে। জলপান করতে করতে সে তার মাকে ডাক দেয়, ও মা, এদিকে এসো একবার। মা তার ডাক শুনে বাইরে আসে। সে মায়ের হাত ধরে তাকে এক কোণে নিয়ে যায়। তারপর বলে, মা, তোমায় একটা খুব জরুরি কথা বলার ছিল। আমার কেন জানি না মনে হয় যে রানীর আচরণ স্বাভাবিক নয়। দেখলে কালকে হোটেলে সামান্য জল পড়ার পর কেমন করছিল? আমার ওকে সন্দেহ হচ্ছে, বুঝলে। পরশু রাতে আমি যখন বাইরে ছিলাম তখন আমার সাথে এক ভয়ানক কাণ্ড ঘটে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি দেখেছিলাম যে একটা অশরীরী রানীর ছদ্মবেশে আমার সামনে এসেছিল। সে আমায়ও তার সাথে নিয়ে যেতে চেয়েছিল। কথাগুলো বলতে বলতে হঠাৎ অনিশের চোখ পড়ে বারান্দায় রাখা আয়নার উপর। তার গা দিয়ে এক ভয়ের স্রোত বয়ে যায়। সেই ভয়ে আর্তনাদ করে ওঠে। আর কোনো কথা না বলতে পেরে সে ছুটে পালানোর চেষ্টা করে সেখান থেকে। সে যা দেখেছিল তা ছিল তার কল্পনার বাইরে। আয়নায় কেবলমাত্র তারই প্রতিবিম্ব ফুটে উঠেছে। তার মায়ের কোনো ছবি ছিল না সেখানে। তার সাথে সাথে মনে পড়ে যায় মায়ের থেকে জল যাওয়ার সময়টা। তার মা কিন্তু তাকে জল দেননি। সে কিছুটা দৌড়ানোর পর হাঁপাতে থাকে। সে বুঝতে পারে না যে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। প্রথমে তার বোন, আর এখন তার মাও সেই অশরীরীর কবলে। সে যে কতটা অপারগ, কতটা অসহায় তা ভেবে তার চোখ দিয়ে জল বয়ে আসে। কাঁদতে কাঁদতে সে পার্কে যায়। সেখানে বসে ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। এই শহরে যে এখন কত অশরীরীরা ঘুরে বেড়াচ্ছে তা তার কল্পনারও বাইরে। এই সময় কাউকে বিশ্বাস করা উচিত হবে না। যারা হারিয়ে গিয়েছিল তারা যে ফিরে এসেছে কেবল বাকিদের নিয়ে যাওয়ার জন্য তা সে বুঝতে পারে। কিন্তু সে এটা বুঝতে পারে না যে এদের উদ্দেশ্যটা কি। কেন একটা গোটা শহরকে এমন বানাচ্ছে এরা? কে আছে এদের পেছনে? কিসের জন্য এরা এমন করছে? এমন নানা প্রশ্ন তার মাথায় খেলা করে। সে বুঝতে পারে না যে এই মুহূর্তে ঠিক তার কি করা উচিত। হ্যালো, শুনতে পাচ্ছেন? অনিশ পিছনে ফিরে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স বছর 20-22 হবে, তার থেকে সামান্য ছোট। মুখে এক মুচকি হাসি বিদ্যমান। অনিশ তাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ বলুন, কি দরকার? হ্যালো, আমি সুজাতা। আপনার সাথে কিছু কথা আছে, কিন্তু এই খোলা জায়গায় সবার সামনে বলা যাবে না। আপনি আমার সাথে আসুন। অনিশের গা দিয়ে এক হিমেল স্রোত বয়ে যায়। তার আর এটা বুঝতে বাকি নেই যে সেই মেয়েটাও এক অশরীরী। এও তাকে তাদের মতো বানাতে চায়। অনিশ কিছু কথা বলে না। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পেছনে শুনতে পায় মেয়েটি তাকে ডাকছে, শুনুন, আমাকে ভয় পাবেন না। আপনি আমায় ভুল বুঝছেন, এদিকে আসুন। অনিশ দৌড়তে দৌড়তে একটা দোকানের সামনে গিয়ে পৌঁছয়। সে হাঁপিয়ে গেছে। সে কোনোদিন এতটা দৌড়োয় না। দোকানে ঢুকে সে জল চায়। দোকানদার তাকে দেখে যেন একটু অবাক হয়। জল? আচ্ছা বাবা, তুমি আমার সাথে এদিকে এসো। অনিশ ঘাবড়ে যায়। বুঝতে পারে যে এই লোককেও সে বিশ্বাস করতে পারবে না। সে পিছু হাঁটতে হাঁটতে বলে, না না কাকু, ঠিক আছে, ধন্যবাদ। এই বলে সে দোকানের বাইরে বেরোতে যাবে। এমন সময় সে দেখে কিছু অজানা লোক দোকানের দরজা ঘিরে দাঁড়িয়েছে। এরপর তার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। তুমি এখনো অনেক ছোট। তুমি ভাবলেও বা কিভাবে যে তুমি এখান থেকে পালাতে পারবে? আমাদের সাথে এসো, কোনো কষ্ট হবে না। আমাদের সাথে এসো, এসো, এদিকে এসো। এই বলে লোকটা ক্রমশ অনিশের দিকে এগোতে থাকে। অনিশ বুঝতে পারে না যে সে কি করবে। ভয় ভয় সে 1 পা 2 পা করে পিছোতে থাকে। এমন সময় সে শুনতে পায় সেই লোকগুলোর চিৎকার।
অনিশ পিছন ফিরে দেখে লোকগুলোর কাঁধ ভেজা। কেউ বোধহয় তাদের উপর জল ঢেলে দিয়েছে। লোকগুলো ব্যথায় আর্তনাদ করছে। এমন সময় তার কানে আসে এক নারী কণ্ঠ, পালাও পালাও, এটাই তো সঠিক সময়, পালাও। সে দেখে বাইরে সেই অপরিচিত মেয়েটি, তার হাতে একটা জলের বোতল। অনিশ লোকগুলোকে ধাক্কা দিয়ে বাইরে বেরোয়। তারপর তারা দুজনে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে অনিশ মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে, আর এসব কি হচ্ছে, আর আমরা এখন কোথায় যাচ্ছি? সব বলবো, আপাতত চলো, আমরা নদীর ধারে যাচ্ছি, ওখানে আশা করছি এটা পৌঁছতে পারবে না। দুজনেই দৌড়তে দৌড়তে এক নদীর ধারে এসে পৌঁছয়। অনিশ আর মেয়েটি দুজনেই হাঁপাতে থাকে। কিছুক্ষণ তারা বিশ্রাম নেয়। তারপর অনিশ জিজ্ঞাসা করে, এবার তো আমায় বলো যে তুমি কে, আর এসব কি হচ্ছে? মেয়েটি একটা গভীর নিঃশ্বাস ফেলে বলা শুরু করে, আমি সুজাতা, একজন মেডিকেল স্টুডেন্ট। আমি রুকটাক রোডে এক বাড়িতে নিজের বাবা মা আর দাদার সাথে থাকি। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন আগে হঠাৎ আমার দাদা অদৃশ্য হয়ে যায়। আমরা অনেক খুঁজি তাকে, পুলিশেও কমপ্লেন করি, কিন্তু কিছুতেই না কিছু হয় না। আমরা খুবই দুঃখের সাথেই জীবনযাপন করছিলাম। এমন সময় একদিন হঠাৎ দাদা ফিরে আসে। তাকে আবার ফিরে পেয়ে আমি আর আমার পরিবার খুবই খুশি ছিলাম। কিন্তু তারপর একদিন রাতে আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যা দেখা মাত্র আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। অনিশ বুঝতে পারে যে সুজাতাও তার মতো কিছু না কিছু একটা দেখেছে। সে সুজাতার হাতের উপর হাত রেখে বলে, আমি বুঝতে পারছি যে পুরনো স্মৃতি মনে করার খুবই কষ্টের ব্যাপার, কিন্তু কষ্ট ভাগ করলে কমে যায়। আমার এক বন্ধু মনে করে বলতে পারো যে সেদিন ঠিক কি দেখেছিলে? তখন প্রায় মাঝরাত। আমার না প্রায়ই ওই রাতে খিদে পায়। রান্নাঘর থেকে কিছু খাবার নেওয়ার জন্য নিচে নেমেছি। এমন সময় দেখি যে আমার দাদা আমার মায়ের ঘরের দিকে যাচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে তাকে অনুসরণ করলাম। তারপরে ঘটে সেই ভয়ঙ্কর কাণ্ড। দাদা আমার মায়ের মুখে একটা বালিশ চাপা দেয়। আমার মা যন্ত্রণাতে ছটফট করে, কিন্তু তা সত্ত্বেও সেই নিষ্ঠুরের মতো আরও চাপতে থাকে। এক সময় আমার মা অজ্ঞান হয়ে যায়। তারপর দাদা তার সেই দেহটাকে নিয়ে ঘরের আয়নার কাছে যায়। তারপর কি যেন একটা ওই বিড়বিড় করে বলতে থাকে। সঙ্গে সঙ্গে আয়নার রং কালো হয়ে আসে। দাদা মাকে সেই আয়নার মধ্যে ঢুকিয়ে দেয় আর তারপর পিছনে ফেরে। আমি তার মুখ দেখে ভয় পেয়ে যাই। তার চোখের মনি ছিল না, তার মুখে ছিল এক ভয়ঙ্কর ক্ষত। আমি ভয়ে আর্তনাদ করে উঠি, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এরপর আমার দাদার চোখ কি পড়ে আমার উপর। আমি ভয়ে পিছুতে শুরু করি। দাদা দাদা এক কথাই বারবার আওড়াতে থাকে, আমাদের সাথে এসো, আমাদের সাথে এসো, তোমার কোনো কষ্ট হবে না, এসো আমাদের সাথে এসো। ভয়ে আমি পাশে থাকা একটা টেবিল উল্টে দিই। টেবিলের উপরে থাকা ফুলদানির জল দাদার গায়ে লাগতেই সে একটা মারণ চিৎকার করে ওঠে। আমি বুঝতে পারি না যে কি হচ্ছে, এসব কি আদৌ এক দুঃস্বপ্ন। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাই। আর তারপর আরও অনেকের সাথে কথা হয়, অনেক লোকের সাথে পরিচিত হয়, কিন্তু তারা সবাই নকল ছিল। এই শহরে কিছু তো এমন আছে যা এই মানুষজনদেরকে অশরীরীদের সাথে বদলাচ্ছে। আমাদের যে করেই হোক এই শহরকে এই পিশাচদের কবল থেকে মুক্তি করতেই হবে। কারোর উপরে বিশ্বাস করা যাবে না। মনে হয় এই শহরে শুধু আমরা দুজন মানুষই বেঁচে আছি। আমাদের একসাথে কোনো না কোনো উপায় খুঁজে বার করতেই হবে। এবার অনিশ তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সুজাতা,
তুমি প্রথম দেখাতেই কিভাবে বুঝেছিলে যে আমি মানুষ? আসলে এই অশরীরীদের কোনো প্রতিবিম্ব হয় না। আমার মনে আছে যে সেদিন আমি ঘরে থাকা আয়নাতে দাদার কোনো প্রতিবিম্ব বা ছায়া দেখতে পাইনি, কিন্তু সেদিন পার্কের লুকিং গ্লাসে আমি তোমার প্রতিবিম্ব দেখেছিলাম। আর তার চেয়েও বড় কথা, তোমার চোখে জল ছিল, যা তোমার মানুষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। বুঝলাম। তোমার দাদার মতো আমার বোনও ওদের কবলে আছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। সুজাতা একটু ভেবে বলে, দাঁড়াও, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। আমরা জানি না যে এই অশরীরা কারা বা কোথা থেকেই বা এসছে, কিন্তু আশা করি যে চার্চের ফাদার অবশ্যই এই ব্যাপারে জানবেন। হয়তো কোনো না কোনো পৌরাণিক গ্রন্থে এদের উল্লেখ থাকবেই। দেখো, চার্চে হলি ওয়াটার আছে, এছাড়াও ওটা ভগবানের মন্দির, তাই আশা করছি এই অশরীরা ওখানে পা রাখবে না। আর তাছাড়াও আমি গিয়েই আগে ফাদারের গায়ে জল ছিটিয়ে পরীক্ষা করে নেব। এছাড়া আমাদের কাছে আপাতত আর কোনো পথ খোলা নেই। প্লিজ, আমার তোমার সাহায্য চাই। অনিচ্ছা সত্ত্বেও অনিশ মাথা নাড়ে। এরপর তারা চার্চের উদ্দেশ্যে রওনা হয়। দিন পেরিয়ে বিকেল হয়ে এসেছে। আকাশ দিয়ে এক ঝাঁক কাক উড়ে যাচ্ছে। তারা দুজনে চার্চে পৌঁছয়। আজ চার্চ পুরো ফাঁকা। গ্রামাফোনে একটা সুন্দর সঙ্গীত বেজে চলেছে। তারা যিশুর সামনে গিয়ে তাকে প্রণাম জানায়, তার কাছে প্রার্থনা করে যেন তিনি সব ঠিক করে দেন। এমন সময় তাদের পেছন থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর, My sons, are you in trouble? তারা পিছনে ফিরে দেখে ফাদার দাঁড়িয়ে। সে আগে থেকেই হাতে সামান্য জল নিয়ে ফাদারকে প্রণাম করে। ফাদারও তাদের আশীর্বাদ করে। এর থেকে সে বুঝে যায় যে সেই অশরীরী ছায়া এখনোই চার্চ অবধি পৌঁছয়নি। এরপর সুজাতা ফাদারকে সব খুলে বলে। সব কিছু শুনে ফাদার চমকে যান। তিনি আমতা আমতা করে বলেন, In that case, we all need to stay here. It is God's domain. No evil spirit can come here. But first of all, we need to find the remedy of this situation. We need to save others. Come with me. এই বলে ফাদার তাদেরকে নিয়ে চার্চের একটা পুরনো ঘরে প্রবেশ করে। আলো জ্বালাতেই তারা দেখতে পায় যে সেখানে অনেক অনেক বই রয়েছে। মনে হয় সেটা কোনো এক সময় একটা বড় লাইব্রেরি ছিল। ফাদার তাদেরকে উদ্দেশ্য করে বলেন, Here you can find various books about ghosts. Just find the ghost name. Therefore, we can find the remedy. We don't have enough time. Search fast. তারা তিনজনেই বইগুলো পড়তে থাকে। সময় কেটে যায়। কিছুক্ষণ পর অনিশ চিৎকার করে ওঠে, এই দেখো, পেয়েছি, সবাই এদিকে এসো। তারা অনিশের কাছে যায়। তারা দেখে অনিশের হাতে একটা ডায়েরি। তাতে লেখা ছিল, 13 জুলাই 1993। আজ আমার বন্ধু রিনাকে খুব অদ্ভুত লাগছিল। সাধারণত আমরা একসাথেই খাই আর হাত ধুই। আজ সে প্রতিবারই জল এড়িয়ে যাচ্ছে। আমি তাকে একান্তে নিয়ে এসে সব জিজ্ঞেস করতে সে আমায় তার সাথে যাওয়ার কথা বলে। আমি কিছু বুঝতে পারিনি। আস্তে আস্তে আমি দেখতে পাই যে তার কপালে একটা বড় ক্ষত দেখা দিয়েছে। তার চোখের মণি অদৃশ্য হয়ে এসেছে। আমি বুঝতে পারি যে এই আমার বন্ধু কিছুতেই হতে পারে না। সে আমায় জোর করে একটা আয়নার সামনে নিয়ে যায়। সে এক বিশাল বড় কালো আয়না। আমি তাতে আমার প্রতিবিম্ব দেখতে পেলেও রিনার প্রতিবিম্ব দেখতে পাই না। আমি মন দিয়ে ভগবানকে ডাকতে থাকি। সে আমায় আয়নার মধ্যে নিয়ে যেতে চায়। সেই সময় আমি আমার গুরুজির দেওয়া তাবিজ তার গায়ে ছোঁয়াই। সে আমাকে ছেড়ে ছিটকে মাটিতে পড়ে যায়। আমি তারপর আমার গুরুজির বলা মন্ত্র জপ করি আর সেই আয়নার গায়ে জল দিই। কিছুক্ষণ পর আয়নার রং লাল হয়ে আসে। আর তারপর আমি আমার তাবিজটা তাতে ছুঁড়তেই আয়নার মধ্যে দিয়ে একটা বিকট কালো ধোঁয়া বেরোয় আর আয়নাটা ভেঙে যায়। এর কিছুক্ষণ পর রিনা আবার স্বাভাবিক হয়ে আসে। পরে আমি বাবার কাছে জানতে পারি যে ওই আয়নার মধ্যে
উৎসসীমী বলে এক ভূত ছিল। সে এক খুব শক্তিশালী অপবিত্র শক্তি, যার নিজস্ব কোনো শরীর বা আকার নেই। সে আয়নার মাধ্যমে সকল মানুষকে তার জগতে নিয়ে যায়, আর তারপর নিজের শক্তির মাধ্যমে তাদের এক প্রতিলিপি তৈরি করে এই জগতে পাঠায়। উৎসসীমীর একটাই উদ্দেশ্য, এই জগতে রাজত্ব করা, সবাইকে নিজের জগতে নিয়ে যাওয়া। আমি বাবার মুখে এইসব শুনে চমকে গিয়েছিলাম। শেষ পর্যন্ত যে সে চলে গেছে তাতেই আমি খুশি। This is Meghna's diary. She was the daughter of the old father of the church. Most people said that in her lifeline she possessed so many powers, even she can do some marvelous works. But by the irony of fate, she is no more. দেখো, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। আমাদেরকে তো সামনের দিকে এগোতে হবে। হতে পারে যে সে হয়তো আজ আর আমাদের সাথে নেই, কিন্তু এই ডায়েরিটা যেমন বলা আছে, যদি আমরা ঠিক তেমনই করি তাহলে তো সেই অশরীরীর বিনাশ হবে। আমাদের এখন উচিত সেই আয়না খুঁজে বের করে সেটাকে নষ্ট করা। আমাদের কাছের লোকদের বাঁচানোর এটাই একমাত্র উপায়। অনিশ সুজাতার কথায় সায় দিল। Okay then, I'm giving you some holy water. Keep that safe and try to find that mirror. I will stay here and research more about this diary. Don't push yourselves too hard because it is a life-risking task. Just find the mirror. Don't try to destroy it. Go, my sons. God is always with you. Stay safe. এরপর ফাদার একটা ছোট্ট পাত্রে কিছুটা হোলি ওয়াটার দেন। অনিশ ও সুজাতা তাকে প্রণাম করে সেই আয়নার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে অনিশ সুজাতাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সুজাতা, এই এত বড় শহরে তো অনেক আয়না আছে, তো আমরা সেই অভিশপ্ত আয়নাটাকে কিভাবে খুঁজবো? খুব সোজা। শহরে অনেক আয়না আছে ঠিকই, কিন্তু শুধুমাত্র ওই আয়নার কাঁচই কালো হবে, আর ওটা এমন কোনো জায়গায় থাকবে যেখানে লোকে তেমন যায় না। আমাদেরকে এখন কিছু অশরীরীদের অনুসরণ করতে হবে। হোক না হোক তারা একবার তো সেই আয়নার কাছে যাবেই। মনে মনে সুজাতার বুদ্ধির তারিফ করল অনিশ। সত্যি এই কথা তার মাথায় আগে আসেনি, কিন্তু এ কাজ খুবই ভয়ঙ্কর। কিছু একটা ভেবে সুজাতাকে সে বলল, আচ্ছা সুজাতা, যদি আমরা ধরা পড়ে যাই তখন ভেবে দেখেছো যে কি হবে? এই কাজ কিন্তু খুবই শক্ত। চুপ, অত ভয় পেলে হয় না। জীবনে তো একটু ঝুঁকি নিতেই হয়। আমরা ফুটপাত দিয়ে হাঁটছিলাম, এমন সময়ে আমাদের চোখে পড়ে দুজন লোক। তারা অন্য একটা লোককে অজ্ঞান অবস্থায় নিয়ে কোথাও যেন যাচ্ছে। তারপর বেশ খানিকক্ষণ দুজনে নীরবে চলতে লাগলো। ওই দেখো, মেঘনা চাইতেই জল। এবার চুপচাপ চলো আমার সাথে, দেখতে হবে যে ওরা কোথায় যাচ্ছে। ওরা সেই লোকগুলোকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পায় সেই অশরীরীরা একটা অন্ধকার গলির সামনে গিয়ে থেমে যায়। গলির ভেতরে একটা বড় কালো আয়না। তারা আয়নার সামনে এসে সেই লোকটিকে ফেলে দেয়। ইতিমধ্যে লোকটির বোধহয় জ্ঞান ফিরেছে। সে ভয়ে আর্তনাদ করতে থাকে। আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। আমি 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 কথা দিচ্ছি, কাউকে কিচ্ছু বলবো না। আমায় বাঁচতে দাও, দয়া করো। সেই অশরীরীরা তার কাতর আর্তনাদে কোনো পাত্তা দেয় না। তারা একটি ধারালো ছুরি দিয়ে লোকটির পায়ে আঘাত করে। সাথে সাথে লোকটির মুখ দিয়ে মারণ চিৎকার বেরিয়ে আসে। লোকটির চিৎকার ক্রমে কান্নায় পরিণত হয়। সুজাতা এই মর্মান্তিক দৃশ্য দেখতে পারে না। সে অনিশের গায়ে মুখ লুকায়। এই অশরীরীরা এরপর তার রক্ত দিয়ে সেই আয়নার সামনে কী সব লেখে। এরপর এক ভয়াবহ কাণ্ড ঘটে। সেই অশরীরীরা এক অদ্ভুত ভাষায় একটা মন্ত্র পড়তে থাকে। অনিশ ও সুজাতা তাদের কোনো কথা বুঝতে পারে না। তারা দেখে যে মাটি থেকে ক্রমেই একটা কালো ছায়া বেরিয়ে আসে। সেই ছায়া ক্রমে হাতের আকার নেয়। এরপর সেই হাত তার ধারালো নখ দিয়ে সেই অজ্ঞান হওয়া মানুষটার দেহটিকে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দেয়।
এরপর সেই রক্তাক্ত দেহটি থেকে তার হৃৎপিণ্ড বার করে সেটিকে নিয়ে ক্রমে আয়নার মধ্যে চলে যায়। এরপর সেই আয়না হঠাৎ অন্ধকারে মিলিয়ে যায়। কিছুক্ষণ পর সেই অশরীরীরা সেখান থেকে চলে যায়। অনিশ আস্তে আস্তে সুজাতাকে বলে, চাপ নিও না সুজাতা, আমি আছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। সুজাতা কাঁদতে কাঁদতে বলে, তুমি তুমি দেখলে তো যে ওরা 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 ওই লোকটির সাথে কি করলো। আমার আমার মনে হয় ওই লোকটা ওদের ব্যাপারে সব জেনে গেছিল, তাই ওরা ওকে অমন নৃশংসভাবে মেরে ফেললো। যদি যদি আমরা ওই লোকটির মতো ধরা পড়ে যাই তাহলে তো ওরা আমাদেরকেও। অনিশ সুজাতার মুখে হাত দিয়ে বলল, হ্যাঁ, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি সেই পরিস্থিতি কোনো দিনও আসবে না। তার আগেই আমাদেরকে সেই আয়নাটা খুঁজে পেয়ে ধ্বংস করতে হবে। সুজাতা অনিশের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শক্ত হও, এবার নিজের মনকে শক্ত করো। আমাদের এভাবে ভয় পেলে চলবে না। মনে রাখবে, শুধু আমাদের পরিবার নয়, এই গোটা শহরের একমাত্র ভরসা এখন আমরাই। আমাদের এই আয়নার রহস্যভেদ করতেই হবে। সুজাতা হোলি ওয়াটারের দিকে তাকিয়ে বলল, যিশুর উপর ভরসা রাখো, ঈশ্বর সর্বদা নিজের ভক্তদের মঙ্গল করেন। এরপর সে আর সুজাতা শহরের ফুটপাত ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনিশ ভাবে যে সে কি সত্যি পারবে এই শহরকে বাঁচাতে। সুজাতার দিকে তাকিয়ে তার ভয় হয়। যেমনভাবে সে তার মা বাবাকে হারিয়েছে, যদি তেমনভাবে সুজাতাকেও। না না, কোনো মতেই না, সে কিছুতেই এমন হতে দেবে না। সে ওই আয়নার হাত থেকে তার শহরকে রক্ষা করবেই। কিছুটা হাঁটার পর হঠাৎ তাদের কানে একটা মানুষের আর্তনাদ ভেসে আসে। তারা সেদিকে দৌড়তে থাকে। রাস্তার একটা বাঁকে গিয়ে তারা থেমে যায়। এই সুজাতা, দেখেছো যেভাবে মানুষগুলো, মানে ওই অশরীরীগুলো ওই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে? মনে হচ্ছে যে ওই বাড়িতে কেউ আছে। বুঝলাম, আমার মনে হচ্ছে ওখানে কোনো জীবন্ত কেউ আছে, না হলে চিৎকারটা কার? আমারও তাই মনে হচ্ছে, বুঝলে। কিছুক্ষণ পর ওরা দেখতে পায় সেই অশরীরীরা বাড়ি থেকে একটি মানুষকে কাঁধে করে নিয়ে আসছে। মানুষটির জ্ঞান নেই। অনিশের মনে পড়তে থাকে সেই পূর্বের সেই লোকটির কথা। তার মৃত্যুর সময় সে ওখানেই ছিল, কিন্তু সে কিছু করতে পারেনি। তার সেই চিৎকার বারবার অনিশের মনে পড়তে থাকে। না না না, আর নয়। এই বলে অনিশ হঠাৎ সেই অশরীরের দিকে ছুটে যায়। তাদের কিছু বুঝে ওঠার আগেই সে পকেট থেকে হোলি ওয়াটার বার করে তাদের দিকে ছুঁড়ে দেয়। এক তীব্র যন্ত্রণায় সেই অশরীরীরা চিৎকার করে ওঠে। এতক্ষণে সুজাতাও অনিশের পাশে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই অশরীরীগুলো কাঁচের মতো ভেঙে মাটিতে মিশে যায়। অনিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুমি কি করলে? এবার ওরা তো আমাদের ধরে ফেলবে। তো তুমি বলো, কি বা করতাম? চোখের সামনে আরেকটি মানুষকে মরতে দেখতাম। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এভাবে তো সমাধান হবে না। এই পুরো শহরে ওরা সংখ্যায় অনেক। যদি ওদের শেষ করতেই হয় তাহলে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তুমি ঠিক বলেছ, আমি বেকার রাগের মাথায় ভুল করে বসলাম। না, ঠিক আছে, এখনো তেমন দেরি হয়নি। এরপর ওরা আরো সতর্ক হয়ে যাবে ঠিকই, কিন্তু আশা করি তার আগে আমরা ওদের ধ্বংস করে দেব। কিভাবে? দেখো, এই লোকটা এখনো অজ্ঞানী আছে, ফলে আমাদের মুখ কিন্তু কেউ দেখেনি। আমার যতদূর ধারণা, একে নিতে ওরা আবার ফিরে আসবে। আমাদের শুধু ওদের অনুসরণ করতে হবে। আর একবার ওদের ডেরায় গিয়ে যদি ওই আয়নাটা নষ্ট করতে পারি, ব্যাস, তাহলেই সব শেষ। অনিশ তার কথায় সম্মতি জানায়। এরপর তারা একটা গলির কোণে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় যে দুটো লোক অদ্ভুতভাবে রাস্তা দিয়ে হেঁটে আসছে। সেই মানুষটির সামনে এসে একজন আরেকজনকে কাঁধে তুলে নেয়। এরপর সেই অশরীরীরা যে রাস্তা দিয়ে এসেছিল
আবার সেই রাস্তা দিয়েই যেতে লাগলো। দুজনে লুকিয়ে তাদের অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি নির্জন গলির ভিতরে পৌঁছয়। তারা দেখে যে সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে। মানুষ বললে ভুল হবে, কারণ তারা সবাই চুপচাপ, আর কারোরই চোখে কোনো মনি নেই। অনিশ দেখে সেই লোকগুলোর মধ্যে তার মা আর বোনও দাঁড়িয়ে আছে। লোকগুলো সেই অচেতন মানুষটিকে নিয়ে একটা বড় আয়নার সামনে নিয়ে গেল। সেই আয়নার কাঁচ কুচকুচে কালো। তারা সেই মানুষটিকে আয়নার মধ্যে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরেই সেই আয়না থেকে হুবহু সেই মানুষটির প্রতিলিপি বেরিয়ে এলো, যার মুখে এক বিশাল ক্ষত। অনিশ চুপচাপ এসব দেখছিল। এমন সময় সে শুনতে পায় সুজাতার চিৎকার, ছাড়ো ছাড়ো বলছি, আমায় ছাড়ো। অনিশ পিছন ফিরে দেখে সুজাতাকে দুটো লোক জাপটে ধরে রেখেছে। অনিশ বুঝতে পারে যে তারা এখানে এসে খুব বড় একটা ভুল করে ফেলেছে, কিন্তু এবার তাদেরও কি অবস্থা বাকিদের মতোই হবে? অনিশ ভয় পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে উপস্থিত বাকিরা তাদের ঘিরে ফেলে। অনিশ বুঝতে পারে না সে এখন কি করবে। এমন সময় তার মনে পড়ে যায় ডায়েরির কথাগুলো। সে বুঝতে পারে যে এই আয়নায় সকল অশরীরী উৎস। অনিশকে যেভাবেই হোক আজ এটা নিষ্পত্তি করতেই হবে, না হলে সে তার মা বোনকে চিরকালের মতো হারাবে। মনে নানা চিন্তা খেলা করে তার। ইতিমধ্যে কিছু লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে। অনিশ অনেক চেষ্টা করলেও উঠে দাঁড়াতে পারে না। লোকগুলো তাকে ধরে সেই আয়নার কাছে নিয়ে যায়। সবাই একত্রে বলে ওঠে, আমাদের সাথে এসো, আমাদের সাথে এসো, তোমার কোনো কষ্ট হবে না, এসো, আমাদের সাথে এসো। অনিশ বুঝতে পারে না যে তার কি করা উচিত। সে চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে থাকে, প্রার্থনা করতে থাকে যেন ভগবান তাদের উদ্ধার করে। ভবিষ্যতের কথা ভেবে তার দু চোখ বেয়ে জল আসে। এমন সময় আরও এক চমৎকার ঘটনা ঘটে গেল। হঠাৎ আকাশে মেঘ গর্জন করে উঠল। তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সে এক তীব্র বৃষ্টি। ওখানে উপস্থিত সকলে ব্যথায় চিৎকার করে ওঠে। বাঁধন একটু আলগা হতেই অনিশ নিজেকে মুক্ত করে। তারপর সে পকেট থেকে সেই হোলি ওয়াটার বের করে ছুড়ে দেয় আয়নার উপর। তারপর তার গলায় থাকা তাবিজটি ধরে সে ভগবানের মন্ত্র জপ করতে শুরু করে। ধীরে ধীরে সে দেখে সে আয়নায় ফাটল দেখা দিচ্ছে। চারিদিকে লোকেদের মর্মান্তিক আর্তনাদের মাঝেও সে এক মনে মন্ত্র জপ করে যায়। এরপর সেই তাবিজটি খুলে ছুটে দেয় আয়নার দিকে। সাথে সাথে এক বিকট কাঁচ ভাঙার শব্দ হয়। সে দেখে আয়না থেকে এক ভয়ঙ্কর ধোঁয়া বেরোচ্ছে। আয়নায় থাকা কালো কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই আয়নার কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে যায়। পড়ে থাকে শুধু এক কালো আস্তরণ। সেখানে উপস্থিত সকল লোকেরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সুজাতা এতক্ষণে নিজেকে মুক্ত করেছে। সে অনিশের কাছে এসে তাকে মাটি থেকে তোলে। তারপর অনিশ আর সুজাতা তাদের বাড়ির লোকেদের সেখান থেকে আস্তে আস্তে বাড়ি নিয়ে যায়। এই ঘটনার প্রায় মাসখানেক কেটে গেছে। অনিশ ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ আকাশ পরিষ্কার। চারিদিকে পাখির কলরব শোনা যাচ্ছে। ইদানিং আর কারোর কোনো হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। শহরে সবাই শান্তিতে জীবনযাপন করছে। সুজাতার সাথে তার মাঝে মধ্যে ফোনে কথা হয়। তারা এখন খুব ভালো বন্ধু। নিজের পরিবারকে আবার ফিরে পেয়ে সুজাতাও খুব খুশি। অনিশ মেঘনার সেই ডায়েরিটা আজও নিজের কাছে রেখে দিয়েছে। সেই ভূতেদের ব্যাপারে আরও অনেক বেশি কিছু জানতে চায়। সে মনে করে যে আজও হয়তো তাদের আশেপাশে এমন অলৌকিক ঘটনা ঘটে চলেছে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সে এখন চেষ্টা করবে যে এই সমস্ত ঘটনা বের করে তাদের প্রতিকার করতে, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষকে বিপদে পড়তে না হয়। সে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়ায়। ইদানিং তার মাথায় কিছু পাকা চুল দেখা দিয়েছে। সবই বেশি চিন্তার ফল। অনিশ বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, তোর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, যাচ্ছি। এই বলে অনিশ চিরুনিটা টেবিলের উপর রেখে খেতে যাবে। এমন সময় তার মাথায় এক চিন্তা খেলে যায়। সে মনে মনে ভাবে,
আচ্ছা, মেঘনাথ ওই অশরীরীকে আগেও হারিয়েছিল, তাহলে এই প্রেত আবার ফিরে এলো কিভাবে? তার মানে কি? এসব ভাবতে ভাবতে তার চোখ পড়ে আয়নার দিকে। সে চমকে যায়। সে দেখে তার মুখে একটা বড় কাটা দাগ। বিছানার উপরে থাকা ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টোচ্ছে। ক্রমে হাওয়ার বেগ বাড়তে থাকে। ক্রমে সেই স্নিগ্ধ পরিবেশ রূপান্তরিত হয় এক ঝোড়ো পরিবেশে। তার ঘরে থাকা আয়নাটা ক্রমশ কালো হয়ে আসে। আয়নার ভেতর থেকে অনিশের প্রতিবিম্ব বলে ওঠে, আমাদের মৃত্যু নেই। যতদিন লোকের মনে ভয় থাকবে ততদিন আমরা থাকব। এই দুনিয়া যতই আমাদেরকে বঞ্চিত করে দেখ, মেরে দেখ, আলাদা করে দেখ, প্রতিবারই আমরা নিজেদেরকে তৈরি করব। আমরা আবারও ফিরব। তো কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে তারপর চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের আজকের গল্পের সূত্রধরের ভূমিকায় ছিলেন পার্থপ্রতিম দাস, কথকের ভূমিকায় পার্থপ্রতিম দাস, মাস্টারের চরিত্রে আষ্টি, অনিশের চরিত্রে দীপ্তদীপ, ছাত্র চরিত্রে দেবদত্ত, সুমনের চরিত্রে আসঞ্জন, অনুষের মার ভূমিকায় পূজা, রানীর চরিত্রে খুশি, সুজাতার ভূমিকায় তৃষা, সুজাতার দাদার ভূমিকায় অর্ণব, দোকানদারের ভূমিকায় কৌশিক, বাবার চরিত্রে রাজ চক্রবর্তী, অশরীরীর ভূমিকায় খুশি, লোকের চরিত্রে দিব্যেন্দু, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে দেবদত্ত, ডিরেক্টর পার্থপ্রতিম দাস। আজকের মতো এখানেই শেষ। চলি, তবে ফিরব ভীষণ তাড়াতাড়ি আরও এক নতুন হাড়হিম করা ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয়, আমার প্রিয় রহস্যের অন্ধকারে। ভালো থাকুন, ভালো রাখুন। শুভরাত্রি।